হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছিলাম। ব্রাশ করার পর হাঁসগুলোকে ছেড়ে দিয়েছিলাম, ওদেরকে ধান দিয়ে দিয়েছিলাম, তো ওরা ধান খাচ্ছিল। আর এদিকে দেখুন, সকাল সকাল আজ আমাদের ঘরের মধ্যে মা লক্ষ্মী প্রবেশ করলো। ওই মাঠে ধান লাগিয়েছিল, খড়ার ধান, যেটাকে আমরা খড়ার ধানই বলি, তোমরা কি বলো জানি না। তো খড়ার ধান একটুলি নিয়ে এলো। ওই উঠোনের মধ্যে দেখলে ট্র্যাক্টরটা ঢেলে দিয়ে চলে গেল। তো সকালে তারপর আমি তো ঝাড় দিয়ে নিয়েছিলাম, উঠোন ঘর সব ঝাড় দেওয়া হয়ে গেছিলো। ঝাড় দেওয়ার পর বালতি করে জল নিয়ে চলে এসেছিলাম। তো মেঝেটা প্রথমে মুছে দিলাম, তারপর বারান্দাটা মুছে নেব। এই ছোট্ট বালতিটা আছে, এটা করে তো আমি জল নিয়ে আসি। আর ওই যে ন্যাকড়াটা আছে, ন্যাকড়াটা জলে চুবিয়ে চুবিয়ে সান মুছি। তো ওইভাবেই সান মুছে নিচ্ছিলাম। এই প্রচণ্ড গরমে সকাল সকাল কাজ করে নিলে ভালো, যত বেলা হবে গরম তত বাড়বে, তখন অস্বস্তি বেশি লাগবে। তো যাই হোক, সকাল সকাল আমি সব কাজ সেরে সানটা মুছে নিয়েছিলাম। তারপর আমি থালা বাসন ধোবো। অনেকগুলো আজকে থালা বাসন আছে। তো দেখুন, ঘর মোছা হয়ে গেলে আমি কলতলাতে চলে এসেছিলাম থালা বাসন নিয়ে। তো তার আগে আমি আরেকটা কাজ করেছিলাম, রান্নাঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম। রান্নাঘরটা লেপে নিয়েছিলাম গোবর দিয়ে। ওটা তো সামনে হয় না, মাটি দিয়ে, তো ওটা গোবর দিয়ে লেপতে হয়। রান্নাঘরটায় গোবর দিয়ে লেপে নেওয়ার পর আমি কলতলাতে চলে এসেছিলাম বাসনগুলো মাজতে। আজকে অনেকগুলোই বাসন ছিল, দেখুন অনেকগুলো বাসন ছিল। তো বাসনগুলো আমি এখন কলতলাতে মেজে নিচ্ছি। আর এদিকে দেখুন, কলতলার মধ্যে একটা বেগুন গাছ রয়েছে না, প্রচণ্ড গরমের মধ্যেও ওটাতে একটা বেগুন ধরেছে, কি সুন্দর লাগছে। আমি তো খুব খুশি, এত গরমের মধ্যেও গাছটা যাই হোক বেঁচে আছে এবং বেগুন হচ্ছে। এই প্রচণ্ড গরমে একটুও ভালো লাগছে না, সেই জন্য দেখুন এই ন্যাকড়াতে কাপড়টায় আমি পরে আছি। আর এদিকে দেখুন চুলটাকে কেমন করেছি ঝুটি বুড়ি। গরমে চুলটা খুলে রাখতে ভালো লাগছে না, আমি কী করে যে চুল বাঁধবো সেটাও ঠিক পাচ্ছি না। ঝুটি বুড়ি করে দেখুন আমাকে কেমন লাগছে, একদম বাজে লাগছে। যাই হোক বন্ধুরা, কাজ তো সারতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে থালা বাসন ঘর দোর সবই তো পরিষ্কার রাখতে হবে, তার সঙ্গে নিজের শরীরটাও পরিষ্কার রাখতে হবে। যাই হোক, থালা বাসনগুলো সব ধোয়া হয়ে গেল। দেখুন, এবার আমি থালা বাসনগুলো নিয়ে রান্নাঘরের মধ্যে রেখে দেবো। রান্নাঘরে রাখার পর এবার আমিও স্নান সেরে নিয়েছিলাম। স্নান সারার পর দেখুন ঠাকুর ঘরের মধ্যে চলে এসেছি। এবার ঠাকুর ঘরের মধ্যে চন্দন ঘষে নিচ্ছিলাম। চন্দন ঘষে ঠাকুরের চরণতলে যে ফুলগুলো দেবো, সেই ফুলগুলোতে একটু চন্দন মাখিয়ে নেব। এবং তুলসী পাতা আছে শ্রীকৃষ্ণের চরণতলে দেওয়ার জন্য, তো সেইগুলোতে একটু চন্দন মাখিয়ে নেব। এবার দেখুন আমি ঠাকুরের চরণতলে ফুল দিয়ে দিচ্ছি। আমার এই যেখানে ঠাকুর রাখা আছে না, এটা একটু উঁচুতে, তো ওই হাঁটু গেড়ে বসতে হয়। হাঁটু গেড়ে বসে ওপরে তারপর ফুলগুলো দিতে হয়। তো ফুলগুলোকে ঠাকুরের চরণতলে দিলাম। এবার দেখুন তুলসী পাতাগুলো, এখানে শ্রীকৃষ্ণ ফটোটা আছে, তার নিচে মানে বলতে চাইছি শ্রীকৃষ্ণের চরণতলে নিবেদন করলাম তুলসী পাতাগুলো। তারপর আমি প্রণাম করে নিলাম। ঠাকুর ঘরে ঠাকুরকে ফুল জল দেওয়ার পর আমি চলে এসেছিলাম
রান্নাঘরে সবজিগুলো সব নিয়ে গিয়ে আবার বারান্দাতে গিয়ে বসলাম ফ্যানটা চালিয়ে, কেননা প্রচণ্ড গরম। রান্নাঘরের মধ্যে সবজি আর কাটতে পারছি না। তোমরা তো দেখেছো বন্ধুরা, অন্যদিন আমি রান্নাঘরের মধ্যে বস্তা পাতি তারপর সবজিগুলো কাটি। তো আজকে আমি সানের মধ্যে বসে দিয়েছিলাম বারান্দার মধ্যে। ওকে কী সবজি আছে, এখানে আছে ভেন্ডি আছে, পটল আছে, পেঁপে আছে, আলু। তো আলু, পটল আর ভেন্ডি কেটে নিয়েছিলাম, আর একটা পেঁপেও ছুলে নিয়েছিলাম, ওটা দু ফাঁক করে নিয়েছিলাম। তো ওটা ভাতের মধ্যে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। ওটা আমি সানবো, পেঁপে সেদ্ধ খাবো। আর এদিকে দেখুন আমি রান্না চাপিয়ে দিয়েছিলাম, একটা চুলার মধ্যে ভাত চাপিয়ে দিয়েছিলাম আর আরেকটার মধ্যে ভেন্ডিগুলো ভাজতে দিয়েছিলাম। তো ভেন্ডিগুলো তো আমার ভাজা হয়ে গেল, রেখে দিলাম। তারপর আরেকটা কড়াইয়ের মধ্যে আমি একটা কড়াই চাপিয়ে দিলাম। তো ওর মধ্যে তেল দিয়ে দিলাম, কড়াইতে তেল দেওয়ার পর সয়াবিনগুলোকে জলে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। তো সেগুলোকে নিংড়ে রাখার পর জামিয়ে নিংড়ে রেখেছিলাম। তারপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে উল্টো পাল্টা করে সয়াবিনগুলোকে ভেজে নিলাম। তো সয়াবিনগুলোকে ভাজার পর ওগুলোকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর আবার পটল আলুগুলো একটু কষাতে হবে। সয়াবিনগুলোকে কষিয়ে ভেজে রেখে দিলাম জামির মধ্যে। এবার কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর এবার এর মধ্যে লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা এগুলো দিয়ে দেব। লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা দেওয়া হয়ে গেলে আমি ওগুলো একটু হালকা ভেজে নেব। তো ভাজা হয়ে গেলে পটলগুলো দিয়ে দেব। পটলগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে তারপর আলুগুলোকে দিয়ে নেব এবং একসঙ্গে আলু আর পটল তারপর নাড়াচাড়া করে কষিয়ে নেব। না গরমে না অস্বস্তি লাগছে যে পটলগুলো একবার কষিয়ে নামিয়ে রাখি, আবার আলুগুলো কষিয়ে নামিয়ে রাখি। গরমে একটু সময় বেশি নেবে, তো সেই কারণে যাতে শর্টে হয় সেই কারণে আমি তেলের মধ্যে পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলোকে কষিয়ে নেব। পটলগুলোকে হালকা কষানো হয়ে গেলে ওর মধ্যে আলুগুলোকে দিয়ে দেব। ওই আলুতে পটলে একসঙ্গে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। তো বন্ধুরা, গরমে প্রচুর পরিমাণে জল খাওয়া উচিত আমাদের, আপনারাও খাবেন। জলটাই হচ্ছে আসল, কেননা জল আমাদের শরীরের অনেক কিছুই নিয়ন্ত্রণ করে, পুরো সিস্টেমটাকে। জল ছাড়া তো আমরা বাঁচতেই পারি না। তো এই গরমে প্রচুর জল খাওয়া উচিত। প্রতিদিন তো 3 লিটার জল খাওয়া অবশ্যই সবারই উচিত। আমি সবাইকে বলবো যে বেশি পরিমাণে জল খাবে, কারণ আমি নিজেই ভুগছি গ্যাসের প্রবলেমে জল কম খাওয়ার জন্য। যাই হোক, দেখুন এবার আমি পটল আর আলুগুলোকে কষিয়ে নিয়েছিলাম। এদিকে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পর আবার কষিয়ে নিচ্ছি। এখন কালারটা কি সুন্দর লাগছে, হালকা হালকা। এবার দেখুন এদিকে আমি মশলাটা রেডি করে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, জিরে বাটা একসঙ্গে সব বেটে নিয়েছিলাম। বাটা মশলা দিয়ে রান্না করছি। অনেক সময় গুঁড়ো মশলা দিয়ে করি, এখন পেঁয়াজ, রসুন, আদা, জিরে সব একসঙ্গে বেটে নিয়েছিলাম। তারপর দেখুন ওই পটল আলু কষছিলাম, ওর মধ্যে দিয়ে দিলাম। এবার একসঙ্গে ওই মশলাটাকেও হালকা নেড়ে চেড়ে ভেজে নেওয়া। এবার দেখুন ওই যে ভেজে রাখা সয়াবিনগুলোকে দিয়ে দিলাম। তারপর আবার হালকা নাড়াচাড়া করে এগুলোকে কষিয়ে নেব। হালকা নাড়াচাড়া করতে করতে মশলাটাও ভাজা হয়ে যাবে, এদিকে হালকা পটল আলুগুলো কষতে কষতে হালকা সেদ্ধও হয়ে যাবে, তাড়াতাড়ি হবে। সেই জন্য এরকমভাবেই করলাম। তো বন্ধুরা, গরমে তোমরা এইভাবে রান্না করতে পারো। গরমে বেশি পরিমাণে তেল খাওয়াটাও ঠিক নয়, যে তেলে পটলগুলো কষিয়ে রাখবে, আলুগুলো কষিয়ে রাখবে, তারপর রান্না করবে। হয়তো ওটাতে সুস্বাদু হয়, কিন্তু শরীরের পক্ষে জানি না কতটা উপকারী।
তো আমার মনে হয় কম তেল দিয়ে এইভাবে রান্না করলে গরমের দিনে শরীরের পক্ষে উপকারী হবে। এবার দেখুন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবার আমি কষিয়ে নিচ্ছি। তারপর যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি কড়াইতে জল দিয়ে দেবো। দেখুন কি সুন্দর হয়েছে, মশলাটাও ভাজা ভাজা হয়ে গেছে, কড়াইটা তো লেগে যাচ্ছিলো, দেখতেই পাচ্ছেন। এবার দেখুন এদিকে ভাতটা চাপানো আছে, এর উপরে একটা জামের উপরে আমি জল গরম করতে দিয়েছিলাম। তো এটা আমি প্রতিদিনই করি। তো ওই জলটা তেলের মধ্যে দিয়ে তাহলে ভাতটা দিকে ফুটতে ফুটতে জলটাও গরম হয়ে যায়। তো সেই গরম জলটা আমি আমার ভাতের মধ্যেও দিতে পারি। দেখুন ওই গরম জলটা আমি সবজির মধ্যে কড়াইতে দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি সবজিটা ফুটে যাবে, কেননা জলটা গরম হয়ে আছে। আর ওদিকে ভাতের মধ্যেও দেওয়া হয়, তাতে কি হয় জানেন তো, মানে আমাদের গ্যাসটা একটু সাশ্রয় হয়। ঠান্ডা জল ঢাললে সেই জলটা গরম হতেও তো একটু সময় নেবে, তো গ্যাসটা একটু বেশি পড়বে। তো এতে একটুকু গ্যাসটা সাশ্রয় হয়, সেই জন্য আমি এরকমভাবে রান্না করি। তো রান্না করার পর দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম, থালা বাসন ধোয়ার পর এবার সন্ধ্যেবেলায় চলে এসেছি। দেখুন সন্ধ্যা প্রদীপ দেওয়ার জন্য তো দুটো প্রদীপ আর দুটো ধূপ শলাকা ধরিয়ে নিয়েছিলাম, দেখলেন। তো একটা প্রদীপ আমি মেঝের মধ্যে দিয়ে দেবো আমি ঠাকুরগুলোকে দেখিয়ে নিয়ে, আর একটা প্রদীপ তুলসী মন্দিরের মধ্যে দিয়ে দেব। তো ভেতরে যে প্রদীপটা দেখিয়ে দিয়েছিলাম ওটা ভেতরে দিয়ে দিয়েছিলাম মেঝের মধ্যে, আর এদিকে তুলসী মন্দিরের মধ্যে প্রদীপটা দেখিয়ে দিলাম। তারপর ওটি তুলসী মন্দিরে দিয়ে দেব। সন্ধ্যা প্রদীপটা আমার দেওয়া হয়ে গেছিলো। এবার দেখুন হাতে রুটি করতে লেগে গেছি। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, আর ব্লগটা আজ এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা করছি। টাটা।